হ্যালো স্টুডেন্ট, ফিরে আসলাম একটা ক্লাসে। তোমাদের চলছে ক্লাস 10 ম্যাথ রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র ফার্স্ট সামেটিভ। তোমরা মাধ্যমিক 2026 সালে দিতে চলেছ। এবছর তোমাদের মাধ্যমিক পরীক্ষা বিশেষ করে অঙ্কে তোমাদের ভালো হতে চলেছে, কারণ প্রদীপ স্যার তোমাদের ম্যাথ শেখাচ্ছে। তো সহজভাবে সরলভাবে সব অঙ্ক তোমাদের শিখিয়ে দিচ্ছে, তোমাদের কোনো চিন্তা নেই, তোমাদের শুধু মন দিয়ে ক্লাসগুলো দেখতে হবে। তো আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি মাধ্যমিক 2025 রায় ও মার্টিন ফার্স্ট সামেটিভ স্কুল 24। আজকে 24 নম্বর স্কুল করাবো। এর আগে তোমাদের 1 থেকে 23 নম্বর স্কুল দেওয়া হয়ে গেছে, আজকে 24 নম্বর স্কুল। পেজ নাম্বার 118 পাতা, 119 পাতায় চলে যাবো। 118 119 পাতায় স্কুলটা আছে, 24 নম্বর স্কুলটা। তো স্কুলটা এখানে আছে রানী বেনদে মঞ্জারি গভর্নমেন্ট হাই স্কুল। এই স্কুলটা আছে 24 নম্বর স্কুল। মনে করো তোমাদের যে বইটা আছে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র বইটা, এই বইটা হাতে নাও, বইটা খুলো এবং বুঝে শুনে প্রশ্নের অ্যান্সার করতে হবে। আমাদের প্রত্যেকটা প্রশ্ন বুঝতে হবে, বুঝলে পরে তোমরা বেশি অঙ্ক করতে পারবা। তো চলো দেরি না করে আজকের ক্লাসের অঙ্কগুলো তাড়াতাড়ি আমরা শুরু করে দেবো। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওগুলো বন্ধুর কাছে শেয়ার করে দাও। তো আজকের ক্লাসের অঙ্কগুলো চলো আমরা দেখে নিচ্ছি। দেখো 1 নম্বর প্রশ্নটা আমরা করাবো। তো প্রশ্নটা বলছে কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 40 বছরে 3 গুণ বলেছে, আর একই সরল সুদের হারে ওই মূলধন দ্বিগুণ হবে কত বছরে? আচ্ছা, 40 বছরে 3 গুণ বলেছে, তার আসলটাকে আমরা এক্স ধরে নেব, এটা হচ্ছে আসল। তো 40 বছরে 3 গুণ বলেছে মানে সুদ আসলটা, সুদ আসল, সুদ আসল কত পেয়ে যাবো আমরা? সুদ আসল 3x পেয়ে যাবো। ঠিক আছে, এক্সের 3 গুণ 40 বছরে 3x। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাবো? সুদ পেয়ে যাবো। সুদ আসল থেকে আসল বাদ দিয়ে দাও, সুদ হয়ে গেল আমাদের 2x। তাহলে আমাদের যে সূত্র I সমান PTR/100, এখানে আমরা মানগুলো বসাবো। সুদ পেলাম 2x, আসল তো x, আর সময়টা বলেছে t হচ্ছে সময় 40 বছর। আরটা এখানে বের করে নেব, নিচে 100। এক্সেস কেটে দাও, একটা শূন্য কাটাও, 2 2 4, 2 5 10, এখানে 1 থেকে গেল। এখান থেকে আর এর মানটা 5 1 5, 5%। সুদের হারটা আমরা 5% পেয়ে গেলাম। এবার যেটা বলেছে ওই একই সরল সুদের হারে ওই মূলধন দ্বিগুণ হবে কত বছরে? তাহলে আমরা ধরে নেব যে দ্বিগুণ হবে, তাই না? কত বছরে দ্বিগুণ হবে? ধরি y বছরে, y বছরে দ্বিগুণ হবে, দ্বিগুণ হবে। তাহলে দ্বিগুণ হবে বলতে আমাদের যেটা সুদ আসল, সুদ আসল, তাই না? এই যে x টাকার সুদ আসলটা হয়ে যাবে দ্বিগুণ, তা কত হয়ে যাবে? 2x হয়ে যাবে। তাহলে আমরা কি পেয়ে যাবো? আমরা সুদ পেয়ে যাব। তাহলে সুদ সমান হবে সুদ আসল থেকে আসলটা বাদ দিব, তাহলে সুদ পেয়ে গেলাম x টাকা। আবার আমরা সূত্র লাগাবো I সমান PTR/100। তাহলে এখানে সুদ পেলাম x, আসল তো x আছে, আর সময় এখানে সময়টাই বের হবে যেটা আমরা y ধরে নিয়েছি। তা t এর জায়গায় y, সুদের হারটা বের করে রেখেছি 5%, নিচে 100। 5% বলতে এই যে পার্সেন্টেজের জন্য নিচে 100টা আছে। এক্সেস কেটে তো এখানে 1, এখানে কাটাকাটি করলে এটা 20। তাহলে আমরা দেখো তো এখান থেকে y এর মানটা কত পাচ্ছি? এই যে 20। তাহলে এই যে দ্বিগুণ হবে কত বছরে? 20 বছরে। এটাই আমাদের অ্যান্সার, 20 বছর। আমাদের এ নাম্বার অপশান মিলছে। দেখো 2 প্রশ্নটা আমাদের বলছে একটি মেশিনের বর্তমান মূল্য 2p টাকা এবং প্রতি বছর মেশিনটির দাম 2r% হ্রাস হলে 2n বছর পরে মেশিনের দাম কত হবে? আমাদের বলেছে 2n বছর পরে মেশিনের দাম হবে, মেশিনের দাম হবে। দেখো আমাদের যে সূত্রটা সেটা আমাদের জানতে হবে। সূত্রটা যেটা আমাদের বর্তমান মেশিনের মূল্য আছে 2p, আর 1 মাইনাস হবে। মাইনাস কেন? যেহেতু আমাদের এখানে হ্রাস আছে, যদি বৃদ্ধি বলতে তো প্লাস, আর হ্রাস বললে পরে মাইনাস। আর এখানে আমাদের বলেছে পার্সেন্টেজটা 2r, হ্রাসের যে হারটা 2r/100 হবে, 2r%, 2r/100। আর এখানে হবে আমাদের সময়টা বছর, 2n বছর। ঠিক আছে, এই যে মেশিনের দাম এত টাকা হবে। তাহলে এখানে 2p থেকে গেল, 1 মাইনাস, এখানে কাটাকাটি করলে এটা 50 পেয়ে যাবে। তাহলে এখানে r/50 থেকে যাবে, আর হোল টু দি পাওয়ার 2n টাকা। তাহলে এটা আমাদের অ্যান্সার হবে। দেখো অপশান আমাদের মিলেছে, এটা ডি নাম্বারে মিলেছে। তাহলে আমরা অ্যান্সার ডি নাম্বার।
3 প্রশ্ন দেখো, আমাদের আছে s² বাই এক্স সমান 6 দেওয়া আছে। এই সমীকরণের বীজদ্বয় বের করতে বলেছে। বীজ বা বীজদ্বয়, একটা বীজ হতে পারে, দুটো বীজ হতে পারে। এখানে দেখো বি আর সি অপশনের মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। দেখো সি অপশানে আছে 0, তাহলে এখানে আমাদের দেখো এক্সের মানটা 0 নিতে পারবো না, কারণ হরে এক্স আছে। তাহলে হরে এক্স থাকলে পরে আমরা বলে দেবো এক্স নট ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি এক্স কেটে দেবো, তাহলে এখানে থেকে যাবে এক্স, s² এক্সে কাটাকাটি করলে এক্স, তাহলে এক্স সমান 6 পেয়ে গেলাম। তা দেখো এই সমীকরণের বীজ একটা পেলাম 6, তো আমাদের বি নাম্বার অ্যান্সারটা হবে। 4 প্রশ্নটা বলেছে দেখো 8 আছে 12 আছে, তো আমাদের তৃতীয় সমানুপাতি বের করতে বলেছে। তো তৃতীয় সমানুপাতিকে এক্স ধরে নেব। তাহলে এখানে দেখো 3টি সংখ্যা সমানুপাতি থাকলে 8:12 সমান 12:x, এটা করতে পারবো। তাহলে আমরা 8/12 করে নেব, আর 12/x অনুপাতকে বাই করা যায়, কাটাকাটি করে দাও। 4 2 8, 4 2 8, 4 3 12, 2 6 12, এখানে কিছু নাই তো 1 আছে, তাহলে এক্স হয়ে যাবে বর্গগুণ করে, এদিকে 6 3 18 হয়ে যাবে। তাহলে আমাদের এক্সের মানটা কত হয়ে গেল 18। তাহলে আমাদের যে বলেছিল তৃতীয় সমানুপাতি কত, তৃতীয় সমানুপাতি 18 পেয়ে গেছি। দেখো সি নাম্বার অপশানে আছে। 5 প্রশ্নটা দেখো, এখানে বলেছে কোনো অর্ধবৃত্তের ব্যাস এবি সমান 10 সেমি, কোণ এসিবি একটি অর্ধবৃত্তস্থ কোণ এবং বিসি সমান 8 সেমি হলে এসির দৈর্ঘ্য চেয়েছে। আচ্ছা অর্ধবৃত্ত বলেছে, তা দেখো তো আমরা অর্ধবৃত্ত তৈরি করব। এই যে আমাদের অর্ধবৃত্ত, তা এই এবিটা আমাদের ব্যাস বলে দিয়েছে, ঠিক আছে। এবির দৈর্ঘ্য আবার 10 সেমি বলে দিয়েছে। আচ্ছা এখানে যখন বলেছে কোণ এসিবি, তাহলে এখানে আমরা একটা সি বিন্দু নিলাম, কোণ এসিবি। তাহলে এই কোণটা আমাদের বলেছে অর্ধবৃত্তস্থ কোণ। আর তোমাদের জানতে হবে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়, এক সমকোণ মানে 90 ডিগ্রি। তাহলে এই কোণটা পেয়ে গেল 90 ডিগ্রি। আর আমাদের আবার এখানে দেওয়া আছে বিসি বাহুটা, যে বিসি বাহুটা কত দেওয়া আছে, এটা 8 দেওয়া আছে। তাহলে আমাদের এসি বাহুটা দরকার। দেখো এটা এই যে তো ত্রিভুজটা লক্ষ্য করো, এবিসি ত্রিভুজটা, তাহলে এই ত্রিভুজটা সমকোণ ত্রিভুজ পেয়ে গেলাম, যেহেতু একটা কোণ 90 ডিগ্রি। তার সমকোণ ত্রিভুজের দেখো তো এটা ভূমি, এটা লম্বা, এটা অতিভুজ। যে কোণটা সমকোণ থাকবে তার বিপরীত বাহুটা হয় অতিভুজ, বিপরীত বাহু অতিভুজ হয়। তাহলে এখানে দেখো, তাহলে আমরা সমকোণ ত্রিভুজের ধর্ম থেকে AB² সমান AC² প্লাস BC²। এবার এখান থেকে আমরা AC² মানটা বের করবো, AB² আর এটা মাইনাস এদিকে হয়ে যাবে BC²। এবির মান 10, 10² BC 8, 8 স্কোয়ার, 10 স্কোয়ার 100, 8 স্কোয়ার 64, এটা বিয়োগ করে পেয়ে যাবো 36। তাহলে আমরা এসি কত পেয়ে যাবো, তাহলে এসি পেয়ে যাবো 6, 36 বর্গমূল। তাহলে পেয়ে গেলাম এটা অ্যান্সার। দেখো তো 6 আমাদের 6 সেমি ডি নাম্বার অপশানে আছে, তাহলে অ্যান্সারটা ডি নাম্বার। 6 প্রশ্ন দেখো বলেছে x একক ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তের একটি জে এর কেন্দ্র থেকে দূরত্ব ব্যাসার্ধের দৈর্ঘ্যের অর্ধেক বলে দিয়েছে, তবে জেটির দৈর্ঘ্য কত হবে। তা দেখো আমাদের এভাবে ছবিটা হবে। তাহলে আমাদের একটা জে আছে, জের নামটা আমরা এবিতে দিলাম, আর এখানে কেন্দ্রবিন্দু, ব্যাসার্ধের দৈর্ঘ্য কেন্দ্রবিন্দু ও দিলে পরে ব্যাসার্ধ ওয়ে, এটা x একক বলে দিয়েছে। আর কেন্দ্র থেকে সেই জের উপর দূরত্ব ব্যাসার্ধের অর্ধেক, এটা যে পি বিন্দু হয় তার ব্যাসার্ধ অর্ধেক ওপিটা হবে তাহলে x/2। এই যে ওপি পেয়ে গেলাম x/2। তাহলে আমাদের জের দৈর্ঘ্য বের করতে বলেছে, মানে এবি দৈর্ঘ্য। তাহলে এবি পেতে গেলে আমাদের আগে এপি বের করব। দেখো এটা তো আমাদের সমকোণ ত্রিভুজ, তা অতিভুজ হয়ে গেল ওয়ে। তাহলে এখানে OA² AP² প্লাস OP², তাহলে AP² মানটা বের করে নাও, OA² মাইনাস OP² হয়ে যাবে। ওয়ে হচ্ছে x² আর ওপি হচ্ছে x/2 তার স্কোয়ার, s² মাইনাস s²/4। এটা দেখো ভগ্নাংশে যোগ বের করবা, এটা 3s²/4 পেয়ে যাবা। তাহলে এপি কত পাবা, এপি, তাহলে এখান থেকে এপি হয়ে যাবে এদের বর্গমূল। তাহলে বর্গমূল যদি করো দেখো 3s²/4, তাহলে এপি পাবা। এখানে দেখো √3 তো থেকে যাবে, আর এক্সটা একটা এক্স বের হবে, আর 4 আছে তো 2 বের হবে। তাই √3x/2 আমরা এপি পেয়ে গেলাম। তাহলে এপি যদি এটা হয় তাহলে আমাদের এবি কত হবে, আমাদের এখানে জানতে হবে, ঠিক আছে। কি জানতে হবে, যে এই যে এবিটা 2AP হবে, কারণ আমাদের এটা দেখো ব্যাস নয় এইরূপ কোনো জের উপর কেন্দ্রগামী যে লম্ব সরলরেখা জেটা, সেই মানে কেন্দ্রগামী লম্ব সরলরেখা ওপিটা সেই জেটিকে সমদ্বিখণ্ডিত করবে, মানে এপি সমান পিবি হয়ে যাবে। তাহলে এবিটা হবে এপি এর ডবল, তার জন্য এটা পেয়ে গেলাম আমরা। তাহলে এপির মানটা কত, √3x/2, 2 দিয়ে কেটে দাও। তাহলে আমরা এবি √3x পেয়ে গেলাম। এটা আমাদের অ্যান্সার। দেখো কত নম্বর অপশানে আছে, সিতে আছে।
এবার 2 এর প্রশ্নগুলো দেখো। 2 এর 1 এর প্রশ্নটা আমাদের বলছে বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে 4000 টাকা সুদে আসলে 5280 টাকা হবে তা বের করতে বলেছে। কত বছরে? তা আমরা সময়টা ধরে নেব, ধরি x বছরে, x বছরে হবে, ঠিক আছে। তাহলে এখানে সুদ আসল বলেছে, আসলে বলে দিয়েছে, তাহলে আমরা এখান থেকে সুদ পেয়ে যাব। সুদ আসল থেকে 5280, সুদ আসল থেকে আসলটা বাদ দিয়ে দাও 4000, তাহলে বিয়োগ করে পেয়ে যাব সুদ। তাহলে এখানে আমাদের দেখো 200, এই যে এখানে 1 আসবে, তাহলে 1280 এত টাকা পাবো আমরা সুদ। আচ্ছা, তাহলে এবার আমরা চলে যাব সরল সুদের সূত্র, I = PTR/100। মান বসাও, সুদ পেলাম 1280, আসল হচ্ছে আমাদের 4000, সময়টা আমরা 1 বছর ধরে নিয়েছি, আর সুদের হার বলেছে 8%/100। দেখো এবার আমরা এখান থেকে x এর মানটা বের করে নেব, দুটো শূন্য কেটে দাও। আচ্ছা, এখানে আমরা যদি 4 দিয়ে কাটাকাটি করি, 4 × 3 = 12, 4 × 2 = 8, 0, আর এখানে 4 × 4 = 10। এবার আমরা এই শূন্য কেটে দেবো, 8 × 4 = 32। তো দেখো x এর মানটা আমরা কিন্তু 4 পেয়ে যাচ্ছি, যে x সমান কত বলা হয়েছে 4 আছে, তাহলে x 4, তাহলে আমাদের অ্যান্সারটা হবে 4 বছরে, এই যে 4 বছরে। তাহলে কত বছরে হবে? 4 বছরে। দেখো 2 এর প্রশ্নটা আমাদের দেওয়া আছে x - 1/x = 2√3 দেওয়া আছে। তো আমাদের মান বের করতে হবে x + 1/x এর মান কত হবে। তো আমরা কী করবো, এটাকে বর্গ করে নেব। এটা যে বর্গ করে নিই, a + b তার হোল স্কয়ার সূত্র, একটা সূত্র আমাদের এখানে জানতে হবে, a + b তার হোল স্কয়ার সূত্র। এই সূত্রটা হয় a² + 2ab + b²। এটা ছাড়া আরেকটা এই সূত্র আছে, a - b তার হোল স্কয়ার + 4ab। এই সূত্রটা ভাঙাতে পারবো, ঠিক আছে। তা ওটা এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো এখানে। তা আমরা লিখবো a - b তার হোল স্কয়ার + 4ab। তো এর মানটা জানা আছে 2√3 তার হোল স্কয়ার, x কেটে দাও 4, এটা ভাঙালে পরে এটা 4 পেয়ে যাবা, আর √3² 3 হয়ে যাবে। তা এখানে +4 ছিল আমাদের, +4, 4 × 3 = 12 + 4, তো 12 4 যোগ করে হয়ে যাবে 16, ঠিক আছে। তো এবার দেখো এর হোল স্কয়ার মানটা 16 হলে যদি আমরা স্কোয়ারটা ছেড়ে দিই, তাহলে +-√16 হয়ে যাবে, তাহলে +-16 বর্গমূল 4, তো এটা আমাদের অ্যান্সার। 2 এর 3 এর প্রশ্নটা দেখো, আমাদের এখানে বলছে ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, AB বাহুকে E পর্যন্ত বর্ধিত করা হলো, কোণ ADC 57 ডিগ্রি হলে কোণ CBE এর মান বের করতে বলেছে। আচ্ছা, আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ বলেছে, তাহলে দেখো এখানে আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ তৈরি করে নেব। এই যে আমাদের একটা বৃত্তস্থ, AB বাহুকে বর্ধিত করা হয়েছে, যে AB এটা নাম দিয়ে দিলাম, AB বাহুকে বাড়ানো হয়েছে E বিন্দু পর্যন্ত, আমরা বাড়িয়ে দিলাম, ABCD বৃত্তস্থ চতুর্ভুজ। কোণ দেওয়া আছে, কোণ ADC, এই কোণটা দেওয়া আছে কত? 57 ডিগ্রি দেওয়া আছে। তাহলে আমাদের মান বের করতে বলেছে কোণ CBE, এই কোণের মানটা দরকার। দেখো আমাদের জানতে হবে কোনো বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত কোণের সঙ্গে সমান হবে। এই বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত কোণের সঙ্গে সমান হবে, মানে এই কোণ আর এই কোণ সমান। তাহলে এটা যদি 57 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত হবে? 57 ডিগ্রি। তো আমাদের যে বলেছিল কোণ CBE এর মান পেয়ে গেলাম আমরা 57 ডিগ্রি। আর দেখো 4 এর প্রশ্নটা আমাদের বলেছে ABC সমদ্বিবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র O এবং কোণ ABC 120 ডিগ্রি, ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি হলে AB বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। দেখো আমাদের পরিবৃত্ত বলেছে, তাহলে বৃত্ত আমরা তৈরি করব। আমাদের একটা ত্রিভুজ বলেছে, আমরা ত্রিভুজ তৈরি করি। দেখো তাহলে এখানে এভাবে একটা ত্রিভুজ তৈরি করলাম, তাহলে এটার নাম দেবো ABC, ত্রিভুজের নাম দিয়ে দিলাম। তাহলে ABC কোণটা, এই কোণটা কিন্তু বলে দিয়েছে কত? 120 ডিগ্রি, 120 ডিগ্রি বলে দিয়েছে। এখানে আমরা কেন্দ্রবিন্দু নিলাম, কেন্দ্রবিন্দু O, তাহলে আমরা এটা যোগ করব, OA OC যোগ করে নেব, আর এখানে OB ব্যাসার্ধগুলো আমরা যোগ করে দিলাম। আর এবার দেখো আমাদের যে বলেছে AB বাহু দৈর্ঘ্য বলেছে, AB বাহু দৈর্ঘ্য কত হবে? তাহলে আমাদের এখানে ব্যাসার্ধের দৈর্ঘ্য, যে ব্যাসার্ধগুলো 5 সেমি করে বলে দিয়েছে, এটা 5 সেমি, ঠিক আছে, এগুলো 5 সেমি। তাহলে দেখো তো এখানে আমরা এই যে দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি, ত্রিভুজ ABO ও ত্রিভুজ BCO, ঠিক আছে,
বি সি ও, এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম প্রমাণ দেখাবো। তাহলে তো এর 1 নম্বর শর্ত দেখো, আমরা বলবো এখানে এই যে ও এ আর ও সি, ও এ সমান সমান ও সি হবে, এটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। আর 2 নম্বর শর্ত, 2 নম্বর শর্ত এই যে বলতে পারবা এ বি সমান সমান বিসি, এই যে সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের দুটো বাহু সমান হবে। এই যদি 120 ডিগ্রি হয় তাহলে এই দুটো বাহুই সমান হবে, তাই না? এই দুটো বাহু সমান হয়, দুটো কোণও সমান হয়, ঠিক আছে। আচ্ছা, 3 নম্বর শর্ত, 3 নম্বর শর্ত এখানে এই যে ওবিটা, ওবিটা কি সাধারণ বাহু, তাহলে ওবি সমান সমান হবে, দুটো ত্রিভুজেরই ওবি বাহু আছে, তাহলে দুটো ত্রিভুজ কী হয়ে গেলো সর্বসম। তাহলে আমরা বলে দেব ত্রিভুজ এবিও সর্বসম ত্রিভুজ বিসিও। এবার দুটো ত্রিভুজ সর্বসম হলে পরে তাদের যে অনুরূপ কোণগুলো আছে এটা সমান হয়ে যাবে। তাহলে এই কোণ এবিও সমান সমান কোণ সিবিও, এই দুটো কোণ আমাদের সমান। এবার দেখো এরা কিন্তু 60 ডিগ্রি করে হবে, এ তো পুরো কোণটা 120 ডিগ্রি, তাহলে এদিকে 60 ডিগ্রি, এদিকেও 60 ডিগ্রি। আচ্ছা, এই কোণটা 60 ডিগ্রি হলে পরে দেখো এই বাহুটা ওবি বাহুটা আর ওএ বাহুটা একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই যে কোণটা, এই কোণটা আমাদের হয়ে যাবে 60 ডিগ্রি, ঠিক আছে। যেহেতু এখানে ও এ সমান সমান ও বি, তাহলে এখানে কোণ ও বি এ সমান সমান কোণ, এটা কোণ বিএও, কোণ বিএও কোথায় যাবে 60 ডিগ্রি হয়ে যাবে, এই কোণটা 60 ডিগ্রি। এবার এখানে ত্রিভুজটা দেখো তো এ বি ও ত্রিভুজের, এই যে ত্রিভুজ আমরা নাম দিয়ে দেবো ত্রিভুজ এ বি ও এর আমরা এই কোণটা এ ও বি, এই কোণটা কত হবে দেখো, ত্রিভুজের দুটি কোণ যখন 60 ডিগ্রি হয়ে গেছে তাহলে এই কোণটা কিন্তু 60 ডিগ্রি হবে, তিনটি কোণের যোগ হলে 180 ডিগ্রি বলে, তাহলে এই কোণটা 60 ডিগ্রি পেয়ে গেলাম। তো ত্রিভুজটা কী দাঁড়িয়ে গেল, ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ, এই যে এ বি ও ত্রিভুজটা পেয়ে গেলাম সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের সবগুলো বাহু সমান হয়, তাহলে এখানে ও এটা যে 5 সেমি হয় তাহলে এ বিটা কত হবে, এ বিটা 5 সেমি, তাহলে আমরা এ বি সমান সমান 5 সেমি পেয়ে গেলাম। 5 প্রশ্ন দেখো বলেছে একটি ঘরের দুটি সংলগ্ন দেওয়ালের দৈর্ঘ্য যথাক্রমে 12 মিটার 8 মিটার, ঘরটির উচ্চতা দেওয়া আছে 4 মিটার হলে ঘরটির মেঝের ক্ষেত্রফল কত। ঘরটির মেঝের ক্ষেত্রফল বলতে আয়তক্ষেত্র, ঘরটির মেঝেটা, আর আয়তক্ষেত্র বলতে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, এই যে ঘরটির দুটি সংলগ্ন বাহু দৈর্ঘ্য প্রস্থ, ঠিক আছে। এই যে আমার একটা ঘর আছে, এভাবে যদি ধরে নিই আমরা, তাহলে যে এই যে সংলগ্ন দুটি বাহু, এই যে দুটো বাহু, একটা দৈর্ঘ্য দেওয়া আছে, বড়টা হচ্ছে এই যে 12 দৈর্ঘ্যটা, প্রস্থ হচ্ছে 8, তাহলে মেঝেটার ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 12 ইন্টু 8, 12 8 কত হবে 96 বর্গ মিটার, 96 বর্গ মিটার, তো এটা পেয়ে যাবো আমরা মেঝের ক্ষেত্রফল 96 বর্গ মিটার। এবার দেখো 3 প্রশ্ন, 3 থেকে শুরু বড় প্রশ্ন। তা 3 প্রশ্নটা বলেছে তপন ও অজিত একই ব্যাংক থেকে একই দিনে 10% সরল সুদের হারে আলাদা আলাদা অর্থ ধার করেন। তপন 2 বছর পর সুদে আসলে যত টাকা শোধ করেন, অজিত 4 বছর পর সুদে আসলে তত টাকাই শোধ করেন। মানে তাদের যে ব্যাংকে টাকাটা শোধ করেছিল ওই শোধ করা টাকার কিন্তু দুজনেরই সমান আছে। তাহলে এখানে ধার কত করেছিল তপন আর অজিত সেটা আমরা ধরে নিব। তাহলে লিখব ধরি তপন ধার করেছিল, আমরা ধরে নিলাম যে x টাকা, আর এবং অজিত ধার করেন, এটা আমরা y টাকা ধরে নিলাম, ঠিক আছে। তাহলে এখানে তপনের সুদ আসল বের করব, তপনের সুদ আসল, তপনের সুদ, দেখো তপনের সুদ আসল কত হবে, আগে সুদটা যদি বলি তাহলে এখানে আমাদের আসলটা হচ্ছে যে টাকাটা ধার করেছিল x, আর সময়টা দেখো এখানে তপনের সময়টা 2 বছর, আর সুদের হার 10% বা 100, এর সঙ্গে আসলটা যোগ করে নিল, যোগ করবো যেটা সুদ আসল হয়ে যাবে, তপনের সুদ আসল, তপন যে টাকাটা শোধ করবে ব্যাংকে এই টাকাটা, এবার এটা সমান বলে দিয়েছে কার, অজিতের সুদ আসলের সঙ্গে, এখানে লিখবো অজিতের সুদ আসল, তাহলে অজিতের সুদ আসল কত পাবো, অজিতের আসলটা হচ্ছে y, আর অজিতের যদি সময়টা দেখি এখানে 4 বছর সময় ছিল, তাহলে এখানে 4, আর সুদের হারটা একই আছে, একই সুদের হারে 10%, নিচে 100, আর এর সঙ্গে আসলটা যোগ করবো তো সুদ আসল পেয়ে যাবে, এটা সুদ এটা আসল। তাহলে এই যে দুটো টাকা, এই দুটো টাকা কিন্তু সমান,
তপনের সুদ আসল টাকাটা আর অজিতের সুদ আসল টাকাটা সমান বলেই দিয়েছে। তাহলে এখান থেকে আমাদের এক্স ইজ টু ওয়াই বের করতে হবে। তাহলে লক্ষ্য করো তো, যদি সলভ করি এখানে 0 0 কেটে দাও, 2 5 10, এখানে 0 0 কেটে দেবো, আর 2 2 4, 2 5 10। আচ্ছা, ভগ্নাংশ যোগবিয়োগ করলে এটা আমাদের এক্স প্লাস এটা 5x পেয়ে যাবো, আর নিচে 5। এখানে ভগ্নাংশ যোগবিয়োগ করলে পরে এটা 2y প্লাস 5y, আর নিচে 5 5 5 কেটে গেল। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি 6x, আর এখানে হবে আমাদের 7y। তাহলে x বাই ওয়াই করে নিলে পরে আমরা পেয়ে যাবো এদিকে 7/6। তা দেখো তো x ইজ টু ওয়াই আমরা পেয়ে গেছি। তাহলে x ইজ টু ওয়াই কত হবে? 7:6। তাহলে তাদের যে ধার করা ঋণের যে অনুপাত ছিল, তাদের ঋণের অনুপাতটা কত পেয়ে গেলাম? 7:6 পেয়ে গেলাম। দেখো 3-এর অথবা অঙ্কটা আমাদের এখানে বলেছে, এখানে দেখো বলছে 42,000 টাকা কমল ও বিমলের মধ্যে এমনভাবে ভাগ করো যাতে বার্ষিক 5% চক্রবৃদ্ধি হারে কমল 2 বছরের সুদে আসলে যা পাবে, বিমল 3 বছরের সুদে আসলে সেই টাকাই পাবে। আচ্ছা, তাহলে এখানে দেখো এই যে 42,000 টাকার মধ্যে কমল কত পাবে আর বিমল কত পাবে সেটা আমরা ধরে নিচ্ছি। ধরি কমল পাবে, কমল পাবে x টাকা। 42,000 টাকার মধ্যে কমল কত পাবে? x টাকা। তাহলে বিমল কত পাবে? এবং বিমল পাবে, বিমল পাবে টাকা ছিল 42,000, 42,000 মাইনাস x টাকা, এটা পাবে বিমল। আচ্ছা, তাহলে কমলের সুদ আসল আর বিমলের সুদ আসলটা এখানে সমান বলে দিয়েছে। তার মানে লিখব কমলের সুদ আসল, সুদ আসল। দেখো এখানে চক্রবৃদ্ধি সুদ আসল যেটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি বলা হয়, সেটাই আমরা লিখব। সেটা হচ্ছে আসল ইন্টু 1 প্লাস এখানে সুদের হারটা কত বলেছে? 5%, 5/100। আর কমলের সময়টা বলেছিল 2 বছর। এটার সঙ্গে সমান হবে বিমলের সুদ আসল, বিমলের সুদ আসল যেটাকে আমরা সমূল চক্রবৃদ্ধি বলবো, সুদ আসল। তাহলে এখানে দেখো তো বিমলের সুদ আসলটা হবে, এই যে আসলটা হচ্ছে 42,000 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস সুদের হারটা হচ্ছে 5%, 5/100। আর এখানে দেখো সময়টা 3 বছর বলেছিল, তাহলে আমরা এখানে 3 দিয়ে দেবো। দেখো এটা কিন্তু মিলে যাচ্ছে, তাহলে এটার সঙ্গে কেটে যাবে এটা। তাহলে এখানে পাওয়ার একটা বেশি ছিল, তাহলে একটা আমরা রেখে দেবো, 5/100, এটা আমাদের থেকে যাবে। সেখানে কাটাকাটি করতে পারো, 5 দিয়ে 10 0। তাহলে এখানে আমাদের এক্স থেকে গেল, আর এখানে আমাদের কত থেকে গেল? দেখো এটা যদি ভগ্নাংশ যোগবিয়োগ করে নাও, এটা 21/20 পেয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা বর্গমূল করলে 20x, আর এটা আমাদের কত হবে? দেখো এটা 21 ইন্টু এটা 21 দিয়ে গুণ করে নেব, 21 ইন্টু 42,000 মাইনাস 21x। এক্সগুলো একদিকে এসে যোগ করে পেয়ে যাবা 41x। আর এটা আমাদের আছে 21 ইন্টু 42, দুটো শূন্য। তাহলে এখানে দেখো x সমান 21 ইন্টু 42, দুটো শূন্য, আর নিচে কত? 41। দেখো এটা তোমরা গুণ করবা, গুণ করে 41 দিয়ে ভাগ করবা, এটা তোমরা পেয়ে যাবা 215/12.19। এটা আসন্ন মানে নিয়েছি, মানগুলো কিন্তু দশমিক পর চলতেই থাকবে সংখ্যাগুলো। তাহলে আমরা আসন্ন মানে 19 অবধি নিয়েছি, তাহলে এই টাকাটা পেয়ে যাবা, তাহলে এত টাকা। তাহলে আমাদের কিন্তু এটা কে পাবে? এটা পাবে আমাদের কমল পাবে। কমল আমরা ধরেছিলাম ভাগটা x টাকা, তো আমাদের জায়গাটা একটু প্লেস করতে হবে। তাহলে দেখো কমল কত পাচ্ছে, তাহলে অতএব কমল পাবে এই যে 215/12.19, এত টাকা পাবে কমল। তাহলে বিমল কত পাবে? তাহলে অতএব বিমল পাবে এই যে 42,000 থেকে এক্স মানে এক্সের মানটা বসিয়ে দেবো, 5 1 2, এত টাকা বিমল পাবে। আচ্ছা, এটা বিয়োগ করে নিবা, এটা বিয়োগ করে তোমরা পেয়ে যাবা
204.87.81 এটা বিয়োগ করে পেয়ে যাবা, তাই না? তাহলে এই আমাদের অ্যান্সার। এই যে টাকাটা 42,000 টাকাটা ভাগ করতে বলেছিল, এমনভাবে ভাগ করতে বলেছিল, তো কমল কত পাবে আর বিমল কত পাবে সেটা হবে এই টাকা। ওকে, এটা আমাদের অ্যান্সার। তাহলে এখান থেকে আমরা একটু দেখো 4-1 প্রশ্নটা সমাধান করতে বলেছে, এক্সের মান বের করতে হবে। দেখো আমরা প্রথমে ভগ্নাংশ যোগ বিয়োগ করব। আমাদের আছে x-4/x+4 প্লাস x+4/x-4 সমান 3 পূর্ণ 3/3 আছে। এখানে পূর্ণ সংখ্যা যদি ভেঙে নাও তো এখানে পাবা 3 3 9 9 1 10 10/3, আর এখানে x+4 আর x-4 এটা লসাগু, আর দেখো এটা মিলে গেল, তাহলে এটা আমাদের কী হবে x-4 তার হোল স্কোয়ার হবে, একই আছে দুটো, প্লাস এটা মিলে গেল, তাহলে এখানে x+4 তার হোল স্কোয়ার। বাহ, এবার দেখো আমরা কী করব, উপর থেকে দেখো উপরে আমাদের একটা সূত্র পড়ছে a+b তার হোল স্কোয়ার a-b তার হোল স্কোয়ার, এটা হচ্ছে 2 × a² প্লাস b স্কোয়ার, 2 × a² প্লাস b স্কোয়ারের সূত্র, এটা এই যে সূত্রটা। আর এখানে a² মাইনাস b স্কোয়ার, এটাকে 10/3, এটা কাটাকাটি করতে পারবা, 2 × 5 = 10, তারপরে s² প্লাস এটা 16, আর নিচে s² মাইনাস 16, এটা এখানে পেয়ে যাবো 5/3। আচ্ছা, আমরা এখানে যদি বর্গগুণ করি তা দেখো এটা গুণ করবো আগে, 5s² মাইনাস 16 × 5 = 80, এদিকে আমাদের হবে 3s² প্লাস 16 × 3 = 48, তো s² ছুটে গেছে। আচ্ছা, এটা বিয়োগ হয়ে যাবে, তো এটা হবে 2s² পেয়ে যাবা, এদিকে যোগ হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 8, আর এদিকে 8 × 4 = 12, সেটা 8 আর 8 × 4 = 12, 128, 2 দিয়ে কাটাকাটি করে দাও, 2 × 6 = 12, 2 × 4 = 8, তাহলে x সমান কত হবে +/64√8। তাহলে x এর মান আমরা পেলাম +8 আর -8। একটু ভালো করে যদি আমি লিখে দিই তাহলে x এর মান তোমরা লিখতে পারবা x সমান -8 আর +8। 4-এর 2 অঙ্কটা তোমরা আগের ক্লাসে পেয়ে যাবা, তোমাদের যেতে হবে পেজ নাম্বার 107 পাতার স্কুল 11, সেখানে দেখবে 4-এর 2 অঙ্কটা আছে। আর 5-এর অঙ্কটা তোমরা আগের ক্লাসে পাবা, যেতে হবে তোমাদের পেজ নাম্বার 105 পাতার স্কুল 8, সেখানে দেখবা 5-এর অঙ্কটা আছে। আগের ক্লাসে এই অঙ্কগুলো দেওয়া হয়ে গেছে, তোমরা আগের ক্লাসগুলোতে গিয়ে তোমরা অঙ্ক দুটো দেখে নেবা। তো দেখো 5-এর অথবা অঙ্কটা এখানে আমাদের আছে, আমাদের গ্রামে প্রলয়বাবু তার আয়তকার জমিতে লাগানোর জন্য মোট 350টি লঙ্কার চারা কিনলেন। সারি ধরে চারা গাছ লাগাতে গিয়ে দেখলেন যে প্রতিটি সারির সংখ্যা থেকে 24টি করে বেশি গাছ লাগালে আরও 10টি গাছ অতিরিক্ত থাকে। সারি সংখ্যা বের করতে বলেছে, তা আমরা প্রথমে সারি সংখ্যা ধরে নেব। তো আমরা লিখব ধরি সারি সংখ্যা আমরা ধরে নিলাম xটি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে দেখো যেটা বলেছে একটি সারিতে কতগুলি গাছ থাকবে, এখানে প্রতিটি সারিতে সারি সংখ্যা থেকে 24টি করে বেশি গাছ থাকে। তাহলে আমরা এখানে পাবো একটি সারিতে গাছ আছে। দেখো কি বলেছে, সারি সংখ্যা থেকে, মানে সারি সংখ্যা যতটি গাছ লাগিয়েছে, ঠিক আছে, যে 10টি সারি হয় তা 10টি গাছ, তার সঙ্গে আরও 24টি বেশি, সারি সংখ্যা থেকে আরও 24টি বেশি গাছ লাগিয়েছে, তাহলে এতটি, একটি সারিতে এতটি গাছ আছে। তাহলে এখানে সারি সংখ্যা আছে xটি, তাহলে xটি সারিতে কতটি গাছ লাগিয়েছে, তাহলে xটি সারিতে গাছ আছে সেটা হবে x × x দিয়ে গুণ হয়ে যাবে, এতটি গাছ লাগানো হয়েছে। তাহলে আমাদের শর্ত দেখো x + 24, এই যে দেখো এই গাছটি আমাদের যখন লাগানো হয়েছিল টোটাল গাছ ছিল কত 350, কিন্তু অতিরিক্ত 10টি গাছ বেঁচে গেছে, তাহলে আমাদের 340টি গাছ লাগানো হয়েছিল, 10টি বেঁচে গেছে গাছ, এটা আমাদের বিয়োগ দিতে হবে। তাহলে এই হলো আমাদের শর্ত, s² প্লাস এটা 24x হয়ে যাবে, এটা তো আমাদের 340, তো এদিকে আমরা -340 করে দিলাম, যেগুলো 0। এবার আমরা ফ্যাক্টরটা যদি ভাঙাই s² প্লাস, এখানে দেখো এটা আমরা ভাঙাতে পারবো 34x - 10x -340, এটা গুণ করলে 340 পাবা, আর বিয়োগ করে 24x পেয়ে যাবা। তাহলে এবার দেখো আমরা এখানে কমন নিব, x কমন নিয়ে নাও, x + 34, আর মাইনাস এখানে যদি আমরা 10 কমন নিয়ে নিই তাহলে x এটা +34 হয়ে যাবে, x + 34 আর x - 10। তাহলে আমরা এখান থেকে ধনাত্মক মানটা নিব, ধনাত্মক
মান নিয়ে x মাইনাস 10 ইকুয়াল 0, তাহলে আমরা x এর মানটা পেয়ে যাব 10। তাহলে কতটি সারি সংখ্যা ছিল, তাহলে আমরা লিখে দেবো অতএব সারি সংখ্যা 10টি ছিল। দেখো 6 অঙ্কটা তোমরা পাবা পেজ নাম্বার 107 পাতার স্কুল 11, সেখানে 6 অঙ্কটা আছে। আর 6 অথবা অঙ্কটা তোমরা পাবা পেজ নাম্বার 113 পাতার স্কুল 18 নম্বর 6 অথবা অঙ্কটা পাবা। আর 7-এর যে অঙ্কটা তোমরা পাবা পেজ নাম্বার 106 পাতার স্কুল 10, 7-এর অঙ্কটা। আর 7-এর অথবা এটা পাবো তোমরা পেজ নাম্বার 101 পাতার স্কুল 4, সেখানে 7-এর অথবা অঙ্কটা আছে। তোমরা এই অঙ্কগুলো আগের ক্লাসে করে দেওয়া হয়ে গেছে, তোমরা আগের ক্লাসে গিয়ে এই অঙ্কগুলো দেখে নাও। এবার দেখো 8-এর প্রশ্নটা আমাদের এখানে বলেছে ঢাকনাযুক্ত একটি জলধারের ভিতরের দিকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত দেওয়া আছে 9:8:6। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেখো 9:8:6, তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। তাহলে দেখো আমরা দৈর্ঘ্যকে ধরে নিতে পারবো 9x, প্রস্থকে ধরে নেব 8x, আর উচ্চতাকে ধরে নেব 6x। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেয়ে গেলাম। তারপরে বলেছে ভিতরের সমগ্র তলের ক্ষেত্রফল বলে দিয়েছে কত, এই যে 8700 বর্গ সেমি। তো জলধারটির অর্ধেক জলপূর্ণ আছে, এটা বলেছে। একটি ঘনক ওই জলে নিয়োজিত করাই জলতল কানা পর্যন্ত উঠে ঘনকটির বাহু দৈর্ঘ্য বের করতে বলেছে। আচ্ছা, তো তার আগে আমাদের দেখো এখানে এক্সের মানটা পেয়ে যাব, যেহেতু সেই যে আমাদের ছিল জলধারটা তার ভিতরের সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে ভিতরে দৈর্ঘ্য প্রস্থ এরা। তাহলে আমাদের দেখো তো আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল আয়ত ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, মানে সেই জলধারটির ভিতরের সমগ্র তলের ক্ষেত্রফল, যেটা আমাদের সূত্র এই যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য, এই যে এটা আমাদের সূত্র। আর এই মানটা কত বলে দিয়েছে আমাদের, এই যে সমগ্র তলের ক্ষেত্রফল 8700। আচ্ছা, তাহলে এখানে আমরা সরল করে নেব। তো এটা পেয়ে যাবার 9×8 = 72 s², 8×6 = 48 s², আর এখানে পেয়ে যাবার 9×6 = 54 s²। সেটা 2 দিয়ে এটা কাটাকাটি করে নিতে পারো, 2×4 = 8, 2×3 = 6, 2×5 = 10, 0 বসে গেল। আচ্ছা, এগুলো যোগ করে নাও। দেখো যোগ করে কত হবে, 4 8 12, 12 2 14, আর 5 4 9, 9 7 16, 1 17, এত s²। এইদিকে এই যে দেখো, তাহলে এটা কাটাকাটি করে নেবা, এটা 25 পেয়ে যাবা। ঠিক আছে, 25 দিয়ে ভাগ করে এটা একবারে হয়ে যাবে। তাহলে s² যদি 25 হয়, তাহলে x এর মান কত, 5 পেয়ে যাবো। তাহলে দেখো x এর মান 5, মানে দৈর্ঘ্য প্রস্থগুলো পেয়ে যাবো আমরা। এবার এখানে দেখো সেই ঘনকটির একটা ঘনক ডোবাবে, আমাদের একটা জলধার আছে, এটা আমাদের এখানে দেখাচ্ছি, একটা জলধার আছে, অর্ধেক জলপূর্ণ আছে বলে দিয়েছে, অর্ধেক। আর এখানে যদি একটা ঘনক ডুবিয়ে দেয়, ঠিক আছে, একটা ঘনক ডোবাবে এখানে, সেই ঘনকটা ডোবার ফলে জলটা এই জায়গায় চলে আসবে, এই জায়গায়। তার জল কতটা ডুববে, অর্ধেকটা জল উঠবে, মানে এই যে জলধারটার অর্ধেক আয়তন। তাহলে আমরা সেই ঘনকটির ধারের দৈর্ঘ্য ধরে নেব। আমরা লিখব ধরি ঘনকের ধারের দৈর্ঘ্য এ, আমরা ধরে নেব এখানে এককটা কি নেব, a সেমি। তাহলে এখানে দেখো তো আমাদের এই যে ঘনকের যেটা আয়তন, ঘনকটার আয়তন কত, a³, ঘনকের আয়তনের সূত্র ধারের কিউব। আর এই ঘনকের আয়তনটা হবে অর্ধেক জলপূর্ণ, তাহলে অর্ধেক জলপূর্ণ, তাহলে এর যে আয়তনটা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে দৈর্ঘ্য এই যে এটা 9, x এর মানটা বসিয়ে দেবো 5, 9 × 5, আর প্রস্থ 8 × 5 প্লাস, আর উচ্চতা 6। আচ্ছা, দৈর্ঘ্য ইন্টু হবে, সব গুণ হবে, এগুলো যোগ হবে না, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা 6 × 5। তাহলে আয়তন হচ্ছে সম্পূর্ণ, কিন্তু ঘনকের আয়তনটা কী হবে, যতটা এর অর্ধেক জলটার আয়তন যত হবে তত হবে ঘনকের আয়তন। তাই এখানে অর্ধেক জল বলতে 2 দিয়ে ভাগ করে দিতে হবে, তাই না, পুরো জলধারের আয়তনের অর্ধেক সেই ঘনকটার আয়তন। ঠিক আছে, ঘনকটা ডোবার ফলে আমাদের জলপূর্ণ উঠে গিয়েছিলো কানায়, তার অর্ধেকটা জল উঠে গেছে, তাই না, তার জন্য আমাদের এভাবে সমান হবে আমাদের। তো এখান থেকে এর মানটা পেয়ে যাবো, তাই অ্যান্সার চলে আসবে। আচ্ছা, এখানে একটা কাটাকাটি করে নিতে পারো, এটা 4, চলে আসবো আমরা এখানে। তাহলে a³ দেখো কত হবে, a³ হবে আমাদের এদিকে আসলো, এই যে 9কে যদি আমরা ভেঙে নিই, 3 × 3, 5 থেকে গেল, আবার 5 থেকে গেল,
6কে ভেঙে নেব 2 × 3 আর 5 থেকে গেল। তাহলে এখানে দেখো আমাদের এর মানটা কোথায় পাবো, এই যে ঘনমূল চিহ্ন, এভাবে একটা 3 দিতে হয়। তাহলে 3 কটা আছে, 3 কিন্তু 3টা আছে। 5ও দেখো কটা আছে, 5 আছে আমাদের, এই যে। আচ্ছা আমাদের 4টা ছুটে গেছে এখানে, তাহলে এখানে 4 ছুটে গেছে, তো আমাদের এখানে কোথায় দেবো, 2 × 2 দিয়ে দিচ্ছি, 4 আমাদের ছুটে গেছিলো, 4টা আছে। আচ্ছা তাহলে এখানে 3 3টে, 5ও 3টা আছে, আর 2ও দেখো আমাদের 3টা আছে। তাহলে এর মানটা 3টা 3-এর জন্য একটা 3 বের হবে ঘনমূল, 3টা 5-এর জন্য একটা 5 বের করতে পারবা, আর 3টা 2-এর জন্য একটা 2 বের করতে পারবা। তাহলে এখানে এর মানটা এতে গুণ করে নাও, 3 5 15, 15 2 30। তো অতএব ঘনকের ধারে দৈর্ঘ্য কত পেয়ে গেলাম আমরা, 30 পেয়ে গেলাম, 30 সেমি। এবার দেখো 8-এর অথবা অঙ্ক। তো আজকের ক্লাসের শেষ অঙ্ক আমাদের 8-এর অথবা। বলছে এখানে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 50% বৃদ্ধি এবং উচ্চতা 20% হ্রাস করা হলে এর আয়তন কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। আচ্ছা, তো চোঙের ব্যাসার্ধ আর উচ্চতা আমরা ধরে নিই। তো চোঙের ব্যাসার্ধ আমরা আর ধরে নিলাম, আর উচ্চতা আমরা এইচ ধরে নিলাম। তো চোঙের ব্যাসার্ধ 50% বৃদ্ধি করবে, তাহলে আর ছিল, আর থেকে 50% বাড়াবে, তাই না? তাহলে আর এর 50%, 50/100, এটা আর প্লাস এটাতে আমাদের 2 হয়ে যাবে, তাহলে r/2 আমাদের আর আছে, ঠিক আছে। আর এতটা বাড়বে, আগে এতটা ছিল, তাহলে বেড়ে কতটা হচ্ছে, এটা ভগ্নাংশে যোগ বিয়োগ করবা, এটা 3r/2 পেয়ে যাওয়া। তাহলে আমাদের দেখো 50% বৃদ্ধিতে নতুন ব্যাসার্ধ পেয়ে গেলাম এটা। এবার আমাদের কি হবে, নতুন উচ্চতা হবে। তো নতুন উচ্চতা দেখো কত হবে, দেখো উচ্চতা এই ছিল, এবার এখানে আমাদের কম আছে, হ্রাস করাচ্ছে, হ্রাস মানে কি মাইনাস হবে। হ্রাস কত করছে এখানে 20%, মানে এইচ-এর 20%, 20/100 পাচ্ছে 10। তাহলে এখানে ভগ্নাংশে যোগ বিয়োগ করে নেবা, h/5 আছে, তাই এটা 4h/5 পেয়ে যাবা। তাহলে এখন আমরা কী বের করে নেব, আয়তন। তাহলে এখন আয়তন কত হবে, তাহলে আয়তনটা হবে দেখো, আচ্ছা আগে আয়তনটা, প্রথমে আয়তনটা কত হবে, প্রথমে চোঙের আয়তন হবে এই যে ব্যাসার্ধ আর আর উচ্চতা এইচ ধরে, চোঙের আয়তনের সূত্র পাই r²h। আর এখন কত হবে, এখন আয়তন হবে আমাদের এই যে এখন আমাদের কি বলেছে, আয়তন বলেছে, আয়তনে বলেছে। এখন আয়তন পাই r², তাহলে r² বলতে 3r/2 × 3r/2 দুবার হবে, আর এইচ ইন্টু এইচ হচ্ছে 4h/5। তাহলে এখানে দেখো সরল করে নাও, কাটাকাটি 4 কেটে যাবে, আর তো কাটছে না, তাহলে আমরা দেখতে পাচ্ছি 9/5 পাই r², আর এইচটা আমরা দিয়ে দেবো। ওকে, তাহলে দেখো তো আগের চেয়ে কী হয়েছে, বেড়েছে না কমেছে, দেখো 9/5 এটা আগের চেয়ে বড়, মানে এর চেয়ে বড় আছে এটা, তাহলে বৃদ্ধি পেয়েছে। তাহলে আয়তন বৃদ্ধি পায়, আয়তন বৃদ্ধি পায়, কতটা বেড়েছে, যতটা বেড়েছে, যত হয়েছে বেড়ে, সেখান থেকে আগেরটা বাদ দাও, পাই r²h। সেটা যদি ভগ্নাংশে যোগ বিয়োগ করো, এটা 5, 9 থেকে 5 চলে যাবে, তাহলে 4/5 পেয়ে যাবা, 4/5 পাই r²h। এবার শতকরা কতটা বেড়েছে সেটা আমরা বের করব, ঠিক আছে। তাহলে লিখব আয়তন শতকরা বৃদ্ধি পায়। দেখো শতকরা কীভাবে বৃদ্ধি পাবে, আয়তন বৃদ্ধি পাচ্ছে এই যে এটা, তাহলে এটা উপরে দিয়ে দাও, 4/5 পাই r²h। কী থেকে আয়তনটা বৃদ্ধি পেয়েছিল, আগে ছিল এটা আয়তন, এটা থেকে বৃদ্ধি পেয়েছে এটা, তার নিচে দেবো এটা আমরা পাই r²h। আর শতকরা বৃদ্ধি মানে 100 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা এটাতে কেটে যাবে এর সঙ্গে, তাহলে আমাদের থেকে গেল 4/5 × 100, পাই দিয়ে 10, 0, 4 দিয়ে 8, তাহলে 80% বাড়বে শতকরা, তাই না। তাহলে এই যে সেই চোঙের আয়তন যে শতকরা বৃদ্ধি পাবে কত, 80%।
তো এই ছিল আমাদের আজকে ক্লাসের সব অঙ্কগুলো করে দিয়েছি তোমাদের, তোমরা মনোযোগ সহকারে দেখো। ক্লাসগুলো ভালো লাগলে ভিডিওতে লাইক এবং শেয়ার অবশ্যই তোমরা করবা। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে, তোমরা সবাই ভালো থেকো।